নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কাশ্মীরের সমস্যার সমাধান হয়ে গেল, গুলি বন্দুক ছেড়ে দিন, একটা পাথর মারারও লোক নেই সেখানে। কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিম বাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা নেই, সরকারের উপস্থিতি নেই, পুলিশ প্রশাসনের দেখা নেই, সেন্ট্রাল এজেন্সির লোককে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, পালাতে হচ্ছে। এটা বাংলাদেশ হয়ে গেছে। যে সরকার এখানে আছে, সেই সরকার যদি দেশবিরোধী ক্রিয়াকলাপকে সমর্থন দেয়, শেল্টার দেয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন, পশ্চিমবঙ্গ আর কতদিন ভারতবর্ষের সঙ্গে থাকবে? বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা সহ সন্দেশখালীতে ইডির ওপর অতর্কিতে হামলার পর গতকাল কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীনের আসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত এভাবেই ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। দেখুন, কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে গেল, শান্তি হয়ে গেল, গুলি বন্দুক ছেড়ে দিন, একটা পাথর ওকে মারার নেই ওখানে। কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে, যেখানে আইন শৃঙ্খলা নেই, সরকারের উপস্থিতি নেই, পুলিশ প্রশাসনের কিছু নেই, সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে। তো ভাবুন, এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে? তো স্বাভাবিক, এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যে সরকার এখানে রাজ্যে আছে, তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপে সমর্থন দেয়, তাদেরকে শেল্টার দেয়, তো চিন্তার বিষয় আছে পশ্চিমবাংলা কতদিন ভারতের সঙ্গে থাকবে। সন্দেশখালী বনগাঁর যে আক্রমণ, তারপর এনআইএ সিবিআই তদন্তের দাবি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আপনারা জানেন, গত বিধানসভা ইলেকশনের সময় কুচবিহারে একই ধরনের ঘটনা ঘটেছিল শীতলকুচিতে। বিএসএফের কাছ থেকে বন্দুক ছিনতাই করতে এসেছিল লোকেরা, তারা বাধ্য হয়ে গুলি চালিয়েছিল, বিরাট ইস্যু হয়েছিল। কিন্তু ঘটনাটা বড় কথা নয়, তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, যে কোন অবস্থায় আমাদের বর্ডার আছে এখন, কারা বর্ডারে দাপিয়ে বেড়াচ্ছে। এইসব এলাকায় সিএ পাস হওয়ার পরে আগুন জ্বলেছে, প্রপার্টি জ্বালানো হয়েছে, দিনের পর দিন অশান্তি হয়েছে, মন্দির পর্যন্ত ভাঙা হয়েছে। তো হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, আর দেশবিরোধী যারা গতিবিধি করে তাদের দবদবা, সরকারি পয়সা লুট হচ্ছে, কেন্দ্র সরকারের যত প্রকল্পের পয়সা লুট হচ্ছে, আমফান আয়লা এলে তার টাকা লুট হচ্ছে। এই যে এক একজনের 4-5টা বড় বড় বাড়ি, 4-5টা গাড়ি, বাজার হাট, পরিবারের সবাই নেতা শিল্পপতি হয়ে গেছে, এটা কী করে সম্ভব হয়েছে? টাকা আসছে কোত্থেকে বর্ডারে? এবং খোলাম খুললে এদিক থেকে মাল যাচ্ছে, ওদিক থেকে মাল আসছে, ড্রাগ যাচ্ছে, সোনা আসছে, এই যে চলছে, এটা তো বন্ধ হওয়ার দরকার আছে। আর এটা খালি পশ্চিমবঙ্গ বা একটা জেলার ব্যাপার নয়, সারা ভারতবর্ষের আইন শৃঙ্খলা এর থেকে আর বিপন্ন হয়ে যাচ্ছে, দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে। কারা ঢুকছে ওখান দিয়ে? সরকার এত পরিশ্রম করে সারা দেশের টেরোরিজম বন্ধ করেছে, আর টেরোরিস্টরা, চক্রান্তকারীরা, বিদেশি এজেন্টরা এখান থেকে দিব্যি ঢুকে যাচ্ছে। সতর্ক ইডি এবার শহরের মধ্যে, কলকাতা শহরেও কোথাও যখন যাচ্ছেন বা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে তখনও অ্যান্টি রায়ট যে ফাইবার স্টিক এবং যে বিভিন্ন অ্যান্টি রায়ট হেলমেট, এই খুব স্বাভাবিক ঘটনা এটা। মুখ্যমন্ত্রী যদি বলেন আধা সামরিক বাহিনী এলে কোদাল কুড়ুল নিয়ে দা নিয়ে বেরিয়ে পড়ুন, মহিলাদের আহ্বান করেন। কালকে একজন মন্ত্রী বলেছেন, আমি তাকে ভদ্রলোক বলে জানতাম, তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি, কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে? আমার তো মনে হয় এখানে এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত। কোথায় শাহজাহান? রীতিমতো রুষ্ট রাজ্যপাল সরকারের ভূমিকা নিয়ে সীমান্ত পার হয়ে গেছে, এরকম প্রশ্ন উঠছে। অসম্ভব কিছু না। ওপাশের থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী উনি গাড়ি ভর্তি করে নিয়ে এসে ক্যাম্প করেছিলেন ওখানে, সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন। সেটা ওখান থেকে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়া খুব বড় ব্যাপার নেই। বহু দ্বীপ আছে জনশূন্য। আমি তো শুনলাম বাসন্তী এসে কোনো এক নেতার বাড়িতে লুকিয়ে আছে, জানি না কতটা সত্য। সরকারের দেখা উচিত, রাজ্য সরকার তাকে শেল্টার দিচ্ছে। কোনো বিতর্কিত ব্যক্তির বাড়িতে যদি সিবিআই যায়, তাকে অ্যারেস্ট করা হয় অফিসারদের, পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে, তো এই সরকারের কাছ থেকে কোনো আশা করা যায় না। আর ওটা এমন জায়গা, সেখানে কেন্দ্র সরকারের বাহিনী পাঠিয়ে কিছু করা অত সহজ নয়, কিন্তু করতে হবে দেশের স্বার্থে। নাহলে এই ধরনের যারা দেশবিরোধী, সমাজবিরোধী যে লোকেরা, তারা আজকে পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়েছে, পশ্চিমবাংলার অর্থনীতিকে, পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করছে। যাদবপুরে এখানেই শেষ নয়, ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে শিক্ষার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। বাংলায় রাজ্যপাল আর রাজ্যের ঝগড়া নতুন কিছু না, আননেসেসারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে শিক্ষা নিয়ে আমরা এত গর্ব করতাম,
যাদবপুর ইউনিভার্সিটিও আমাদের কাছে গর্বের, শান্তিনিকেতনও আমাদের কাছে গর্বের, বিশ্বভারতী, সেগুলোতেই বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি জানি না কেন, কার স্বার্থে, আগামী প্রজন্মকে আমরা কি দিতে চাই? লেখাপড়ার জায়গায় কি রাজনীতি আর মারপিট হবে? এগুলো হচ্ছে কিছু লোকের আখড়া, আলগাওবাদীদের আখড়া হয়ে গেছে। আর ছাত্রদের জন্য এবার যজ্ঞশ্রী মুখ্যমন্ত্রীর ঘোষণা, কি বলবেন? জানি না এইটার মানে কি আছে। পুরস্কার দিতে হয়, দিন, আপত্তি নেই, তাতে এনকারেজমেন্ট হয়, কিন্তু কাকে দেবেন, কেন দেবেন ভাবা উচিত। তো পুরস্কারকে এত হেলাফেলা করছেন কেন? যোগ্য লোকের অভাব নেই ভারতবর্ষে বা পশ্চিমবাংলায়, শিল্পী সাহিত্যিক সবাই আছেন, কিন্তু তাঁবেদারদের যদি পুরস্কার দিতে যান তাহলে যোগ্য লোকেরা হতাশ হন। সেজন্য পুরস্কার ছড়াছড়ি নয়, সুবিধা দিন, যাতে ভালো পড়াশোনা করতে পারে, ভালো পরিবেশ দিন, সরকারি কর্মচারীদের দিয়ে দিন, বেতন দিন, যাতে তারা কাজ করতে পারেন। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্য জুড়ে বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। রণনীতি তৈরি করে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শাসক থেকে বিরোধী সব পক্ষরই চলছে বিভিন্ন কর্মসূচি। ভোট বৈতরণী পার করতে কোন দল কোন ইস্যুকে গুরুত্ব দেয়, এখন সেটাই দেখার। ছোট মাতব্বর, 7 আওয়ার নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।